দর্শক, স্বাগত আবারও ঢাকা পোস্টের বিশেষ আয়োজনে। আমরা গতকাল থেকে কর্মসূচি শুরু করেছিলাম। আমাদের এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন dhakapost.com/parliament-election এই সাইটে, এবং তার পাশাপাশি আমরা ফেসবুক লাইভেও আপনাদেরকে সর্বশেষ তথ্য দিয়ে জানাতে চাচ্ছিলাম যে কে আসলে এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি এবং জামাত দু দলের মধ্যে এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠের দিক থেকে এগিয়ে আছে বিএনপি। বেসরকারি তথ্য মতে এখন বিএনপির এই এগিয়ে থাকাকে সবাই ধরে নিচ্ছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তার আগে যে বিষয়গুলো আপনাদেরকে একটু জানাতে চাচ্ছিলাম, ঢাকা পোস্টের এখন যে উল্লেখযোগ্য যে সংবাদ সেগুলো একটু যদি আপনাদের পড়ে শোনে, সেটা হচ্ছে চট্টগ্রামে বিএনপির একক আধিপত্য। 2000-এর বেশি ভোটে বিজয়ী হলেন নাহিদ ইসলাম। হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সার্জিস আলম। আন্দালিব রহমান পার্থ বড় ব্যবধানে জয়ী। এরপরের শিরোনাম হচ্ছে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস। আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্য সব বাহন। এরপরের হেডলাইন 20 বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামাত। তারপরের শিরোনাম হচ্ছে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে হারিয়ে বিএনপির ভিপি জয়নালের জয়। আরেকটা শিরোনাম আমরা এখন দেখছি, সেটা হচ্ছে 3 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। মোটামুটি এই সব শিরোনাম থেকে আমরা আপডেট জানতে পারছি যে ঢাকা পোস্টে আমরা এখন সব কিছু মিলিয়ে যেসব আপডেট আপনাদের হাতে পৌঁছেছে, আপনারা বিভিন্ন গণমাধ্যম লক্ষ্য করছেন, আমরা তখনই বিষয়টি নিশ্চিত করছি সংখ্যার দিক থেকে যখন আমরা অ্যাকুরেট ইনফরমেশনটা পাচ্ছি। সেই তথ্য দিক দিয়ে আমরা জানাচ্ছি যে আরেকটা ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। কি আসলে নেপথ্যে কারণ হিসেবে কাজ করেছে, সেই কারণে আমরা এখন আহ্বান জানাচ্ছি আমার ভারপ্রাপ্ত সম্পাদক ঢাকা পোস্টের কামরুল ইসলামকে। কামরুল ভাই, স্বাগত আপনাকে, শুভ সকাল। কামরুল ভাই, আপনি গতকাল দেখলেন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বিএনপির সংখ্যাগরিষ্ঠ জয়ের দিক দিয়ে বেসরকারি ফলাফলের তথ্য মতে আমরা যে সব তথ্য পেয়েছি তাতে ধরে নিচ্ছি বিএনপি সরকার গঠন করছে। যে বিষয়টা আপনার কাছে জানতে চাওয়া সেটা হচ্ছে একটা বৃহৎ দলীয় সরকার পর গণঅভ্যুত্থানের পরে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ ভোট পরিবেশের মধ্য দিয়ে মানুষজন ভোটাধিকার দিয়েছে। সব কিছু মিলিয়ে আমরা দেখছি বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে আছে। নেপথ্যে কারণটা আসলে কী হতে পারে? মানুষ কেন বিএনপিকে আস্থার কারণ বা মানুষ কেন বিএনপিকে মানে পছন্দের কারণ হিসেবে বেছে নিচ্ছে? সব কিছু মিলিয়ে আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে, এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের সকল সদস্যদের সাথে নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যত কর্মচারীরা যারা আছেন কিংবা নির্বাচনের কাজে যারা ইনভলভ আছেন, প্রত্যেকেই আমি বলবো যে এটার সাথে যারা আছে সবাইকেই আসলে ঢাকা পোস্টের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংখ্যাগরিষ্ঠ আসন না শুধু 2/3 আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এইটা আসলে আমি বলবো যে এটা আসলে একদিনের ফসল না। একটা নির্বাচনে একদিনে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে, ব্যাপারটা আসলে এমন না। ওভারঅল আমি যদি বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার যে বহুদলীয় গণতন্ত্রের প্রতি যে একটা আমি বলবো যে ওনার নিজের যে মূলনীতি, আমি বলবো যে দলীয় যে একটা মূলনীতি একটা প্রকাশ কিংবা প্রচার ভঙ্গি ছিল, সেটা আজ থেকে প্রায় আমি বলছি 40 বছর আগে। তো সেইটারই আসলে আমি বলবো যে ধারাবাহিকভাবে আজকে দেখেন যে বাংলাদেশে একটা নির্বাচনে 50টার অধিক দল নির্বাচনে অংশগ্রহণ করা, এটা কিন্তু ওইটারই একটা আসলে প্রতিফলন, ধারাবাহিকতা। আপনি দেখেন আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশে একজন আপসী নেত্রী হিসাবে কিন্তু উনি স্বীকৃত, এবং সেটা শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধতা না, এটা বাংলাদেশের আপামর যে কোনো মানুষ সেটা কিন্তু খালেদা জিয়াকে আমি বলবো যে মনে ধারণ করে সেভাবে আপসী নেত্রী হিসাবে, সেটারও একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি দেখেন যে গত 20 বছর ধরে বিএনপি কিন্তু ক্ষমতার বাইরে অবস্থান করছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে একটা জিনিস সবসময় ছিল, সেটা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন।
নিরপেক্ষ সরকারের অধীনে যে কোনো নির্বাচনগুলোকে আসলে বিএনপি এটা আন্দোলনের একটা আমি বলবো যে মূল একটা মানে আমি বলবো যে স্পিরিট হিসাবে এটা দেখতো। এই যে মানে অষ্টম জাতীয় সংসদের পরে 2001-এর নির্বাচনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলনটা বিএনপির ছিল, সেটা যে একটা মানে আমি বলবো যে যৌক্তিক আন্দোলন ছিল গত 20 বছর ধরে, এটা কিন্তু সেটার রেজাল্টও কিন্তু আপনি দেখেন এই আজকের যে ফলাফলটা আপনি দেখেন। তার চেয়ে বড় কথা হচ্ছে 2024-এ যে জুলাই আন্দোলন বলতে যাবো, যে আজকে আমাদের সর্বপ্রথমে আমরা যাদেরকে স্মরণ করি, আবু সাঈদ, মুগ্ধ, এদেরকে আসলে আমি বলবো যে কোনো অ্যাঙ্গেল থেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে যে বিএনপি সরকার গঠন করতে যাবে, সরকার আমি বলবো যে সরকারের একটা অংশ হিসাবে আসলে আমি বলবো সেই জায়গাটায় জুলাই চেতনাকে বাদ দিয়ে কোনোভাবেই বিএনপি আসলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। বিকজ আজকে যদি জুলাই আন্দোলন না হতো, 5ই আগস্টের পুনরাবৃত্তি না করতো, 36 জুলাই যদি না আসতো, আজকে বাংলাদেশের এই সিনারিও থাকার আসলে কোনো সুযোগটা ছিল না। আমরা বলবো যে আজকে গণভোটের মাধ্যমে জুলাই আন্দোলনের, জুলাই সংস্কারের যেই ফ্যাক্টরগুলো আসলে চলে আসছে, এইটাকে ধারণ করি আসলে বিএনপিকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। সব কিছু মিলে এই যে মানে সংখ্যাগরিষ্ঠ কিংবা 2/3 আসনে জয়লাভ, এটা বেশি উৎফুল্ল হওয়ার সুযোগ নাই। বিকজ আমরা বিগত দিনে দেখেছি যেই সরকারগুলি আসলে এই ধরনের মানে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে, তাদের ভিতরে একটা অন্য ধরনের চেতনা কাজ করে। এই ধরনের চেতনা যেন কোনোভাবেই বিএনপির মধ্যে মানে না আসে, সেটা আমাদের মানে আমি বলবো যে একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে, গণমাধ্যমের কর্মী হিসাবে কোনোভাবেই এটা আসলে আমরা চাই না। আমরা চাই জনগণের সরকার হিসেবে একটা ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ব দরবারে যেন একটা সুন্দর একটা সরকার সারা বিশ্ব দেখে আমাদের মতো করে। সব কিছু মিলে আমি বলবো যে বিএনপিকে অনেক মানে চিন্তা ভাবনা করে আসলে সরকার যেমন গঠন করতে হবে, সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি বলছিলেন ফ্যাক্টরের কথা বলছিলেন, যে ফ্যাক্টরগুলোর কথা আসলে আমরা জানতে চাচ্ছিলাম। আমরা কালকে থেকেও একটা মানে নির্বাচনের প্রধান ফ্যাক্টরগুলো কি কি বা কি কি বিষয়ের উপর নির্ভর করে নির্বাচনটা আসলে আগাচ্ছে, বা যেই 50টা দল ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে আসলে ইলেকশন ফ্যাক্টরে অনেক কিছু আছে। মানে ইশতেহারে এক একজন অনেক কথা বলেছে। বিএনপির জয়ের পেছনে বা বিরোধী দল হিসেবে যারা আসতে চাচ্ছে, তাদের পরাজয়ের পেছনে নির্বাচনী ফ্যাক্টরগুলো আসলে কি, মানে কোন কোন বিষয়গুলোকে আমরা প্রধান নিয়ামক হিসেবে ধরে নেব? আপনি দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে 2024-এ আগ পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে এটা আসলে ভোটের রাজনীতিতে, ইলেকশন ডেফিনেটলি ভোটের রাজনীতির মাধ্যমে আপনাকে একটা সময় জাস্টিফাই করতে হবে। ভোটের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু সেখানে 4র্থ পজিশনেই ছিল। কারণ যেখানে আওয়ামী লীগ, বিএনপি 1-2 নম্বর পজিশনটা ক্যারি করতো, একটা দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টি, এর সাথে জাতীয় পার্টি কিন্তু সেই জায়গাটা দখল করেছিল, এবং 4র্থ দল হিসেবে কিন্তু জামাতের অবস্থান ছিল। পরিবেশ পরিস্থিতির কারণে সেখানে জামাত কিন্তু একটা সেকেন্ড পজিশনটা অলরেডি তারা চিন্তা করেছে। যখনই তারা সেকেন্ড পজিশন চিন্তা করেছে, সেখান থেকে কিন্তু তারা সরকার গঠন করার জন্য একটা উদ্বুদ্ধ হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই 5ই আগস্টের পরে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র শিবির কিংবা ছাত্র শিবির সমর্থিত যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা কিন্তু আসলে বিভিন্ন আপনার ডাকসু বলেন, জাকসু বলেন, জকসু, রাকসু, চাকসু, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা আসলে শিবির সমর্থিত আসলে ছাত্র সংসদগুলো হয়েছে। আমি বলবো যে সেইটারও একটা প্রভাব তাদের চিন্তা চেতনার মধ্যে সেই প্রভাবটা আসলে পড়েছে। তো বাস্তবে হচ্ছে যে জাতীয় রাজনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিতে আকাশ পাতাল পার্থক্য। এটা আমি বলবো যে বর্তমান যে জামাত ইসলামের যারা নেতৃত্বে আছেন, তারা ডেফিনেটলি এটাকে ফিল করবেন, এবং ভবিষ্যতে আমি বলবো যে আজকের যে রেজাল্ট আছে, এটাকে আমি বলবো যে জনগণের রায় হিসাবে দেখে যদি জামাত ইসলামী সহ আদার্স যে দলগুলো আছে, বিশেষ করে আমি বলবো যে এনসিপি একটা নবগঠিত একটা দল, জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে তারা এই দলটাকে তৈরি করেছে, এবং তাদের প্রতি একটা সিম্প্যাথিও আছে। আপনি দেখেন এই যে ইয়াং জেনারেশনের মধ্যে আমি হাসনাত আবদুল্লাহর কথা বলতে পারি, আমি নাহিদ ইসলামের কথা বলতে পারি, আক্তারের কথা। আক্তার কিন্তু একটা পরীক্ষিত ছাত্রনেতা হিসাবে, সে ডাকসু সমাজসেবা সম্পাদক হিসেবে একসময় সে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এসেই কিন্তু সে 24 আন্দোলনের সাথে জড়িয়ে গেছে, এবং সাথে সাথে কিন্তু এনসিপির একটা অবস্থান এর মধ্যে সে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছে।
সব কিছু মিলে আমি বলবো যে একটা ইয়াং জেনারেশন কিন্তু আমরা একটা জাতীয় সংসদে আমরা পেয়েছি। আপনি শুধুমাত্র এখানে জামাতে ইসলামী যে এই বছর আসলে সরকার গঠন করতে পারে নাই, এটা আসলে মুখ্য ব্যাপার না। এটা আমি বলবো যে ভবিষ্যতে আসলে তাদের একটা জন্য একটা সুসময় একটা ভালো অপেক্ষা করছে। দৃষ্টান্ত হিসেবে অপেক্ষা করছে। আপনি বলছিলেন যে এই তরুণরা একটা নবগঠিত দল এনসিপির কথা বলছিলেন। আচ্ছা, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমাদের প্রায়শই আমরা যে বিষয়টা বলি বা কথাবার্তা আমাদের থেকে থাকে, সেটা হচ্ছে তরুণরা হচ্ছে ফেসবুক নির্ভর, তাদের সমস্ত ইমোশন ফেসবুক কেন্দ্রিক, তারা হচ্ছে ফেসবুকেই সবাইকে ভালোবাসে, ফেসবুকেই সবাইকে ঘৃণা বা বিদ্বেষ বা সব কিছু করে। সেই জায়গা থেকে আন্দোলন করা, সেই জায়গা থেকে সরকার গঠন করার এই যাত্রাটা, যেহেতু আপনি নিজেও ছাত্র নেতা হিসেবে ছিলেন, একটা বড় সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? মানে তরুণদের এই পালসটা তারা কীভাবে? আপনি দেখেন যে এই যে জেনজি যে গ্রুপটা, এটাকে আমরা আসলে অনেকেই এই হয়তো চিন্তা করতাম যে তারা আসলে ফেসবুক নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর, বাট একটা সোশ্যাল মিডিয়া নির্ভর একটা এজ গ্রুপ, তারা যে একটা সরকার পরিবর্তনের একটা ডাক দিয়ে তারা সরকারকে আসলে একটা, আমি বলবো যে দীর্ঘ সময় যারা আসলে এই দেশে একটা আধিপত্য বিস্তার করার মতো একটা অবস্থায় চলে গেছিল, সেই সরকারকে যখন তারা আসলে সরিয়ে দিতে পেরেছে, আমি বলবো যে এই জেনজি গ্রুপ আসলে তাদের পক্ষে শুধুমাত্র আমরা তাকে মিসকোট না করে, জাস্টিফাই না করে, তাদেরকে আসলে আমি বলবো যে কাজে লাগানোর জন্য, দেশের ভালো কাজের সাথে তাদেরকে সম্পৃক্ত করলে আমরা এই দেশের অনেক এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আমি আপনাকে শুধু একটা জিনিস বলি যে আজকে যে জাতীয় সংসদে আমি কয়েকটা নাম বলতে চাই, যাদের আসলে আমি বলবো যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির জন্য আসলে তাদেরকে যেমন প্রয়োজন, এবং আমি বলবো যে এখানে নমিনেশন দেওয়া, মনোনয়ন দেওয়া দলের পক্ষ থেকে, এটা আসলে আমি বলবো যে একটা ভবিষ্যৎ চিন্তা করে রাজনৈতিক দলগুলো সেই কাজটা করেছে। লাইক আপনারা সবাই আদনান আলী রহমান পার্থের কথা জানেন, যে পার্থ একটা মানে জাতীয় সংসদে আজ থেকে আরও 20 বছর আগে তার যে ভোকালটা ছিল, সেইটাই আসলে আমি বলবো যে সেই ভোকাল পয়েন্টে যদি আমরা আবারও ফিরে পাই। রুমিন ফারহানা আছে, আপনি দেখেন যে সেকেন্ড জেনারেশন বলতে বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তাদের যে সেকেন্ড জেনারেশন, অনিন্দ ইসলাম অমিতের কথা বলতে পারি, মীর হেলালের কথা বলতে পারি, হুমায়ুন কাদের চৌধুরীর কথা বলতে পারি, ব্যারিস্টার নওশাদ জামিরের কথা বলতে পারি। এই যে নামগুলো, এগুলো কিন্তু এটার সাথে যদি হাসনাত আবদুল্লাহ আছে, নাহিদ ইসলাম আছে, আক্তার আছে, এই প্রত্যেকে কিন্তু আমি বলবো যে এটা শুধুমাত্র যে তরুণ নেতৃত্ব নয়, এখানে আসলে ভবিষ্যৎ বাংলাদেশের যে রাজনীতি তাদের হাত দিয়ে আসলে পরিচালিত হবে। এবং আমি বলবো যে সারা বিশ্বে আপনি দেখেন যে ইয়াং যে জেনারেশনটা আছে, এই জেনারেশনটা কিন্তু একটা, আমি বলছি যে একটা দেশের বেস হিসেবে, একটা রাজনীতির দলের বেস হিসেবে কাজ করে। সেই বেসটাকে আমি বলবো যে বিএনপি সহ আদার্স যেসব দলগুলো আছে, তো এবং এই যে বিভিন্ন ছাত্র সংসদের কথা বলেছে, জামাত ইসলামের পক্ষ থেকে যে নমিনেশনগুলো দিয়ে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে আসলে আমি বলবো যে বিজয়ী করার একটা চেষ্টা করেছে। এই যে তরুণ নেতৃত্ব যদি তারা জাতীয় রাজনীতি একসময় চলে আসে, আমরা যে এইটাও আসলে হচ্ছে জামাত ইসলামের জন্য একটা ভালো হবে। ভবিষ্যতে তারা বাংলাদেশে জাতীয় সংসদে তারা হয়তো সংসদ সদস্য হিসেবে উঠে আসবে। এই সব কিছু মিলে আমি বলবো যে এই নির্বাচনটা একটা অন্য ধরনের একটা ফ্লেভার আছে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা। আপনি তরুণদের পজিটিভিটির কথাগুলো অনেক বেশি উল্লেখ করছিলেন, একটু সমালোচনার দিক যদি যায়, যেহেতু আপনি রাজনীতিটাকে আসলে সেই অর্থে চর্চা না করলেও আপনি বিশ্লেষণ করেন, খুব চমৎকারভাবে ডিটেইল দেখেন বা আপনার বিচক্ষণ দৃষ্টি আছে। আমরা সম্প্রতি যে বিষয়টা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে, এবং এমনকি গণমাধ্যমও এই বিষয়টার সাক্ষী, সেটা হচ্ছে একটা বিশেষ বাহিনী, যাদেরকে ধরেন একাডেমিক ভাষায় বলা হয় বট বা বট বাহিনী, এদের একটা আধিপত্য ফেসবুকে বা রাজনীতির মধ্যে অনেক বেশি পরিমাণে আছে। আমরা দেখেছি বিশেষ সময়, বিশেষ আন্দোলনে, বিশেষ মুহূর্ত, বিশেষ ক্ষেত্রে তারা অনেক বেশি সক্রিয়। এই বিষয়টা কি আসলে তরুণরা, যদি পজিটিভিটির কথাগুলো বলি, এটা কি নেগেটিভিটির বিষয়টাও কি ইঙ্গিত দেয় না? আপনি একদম সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আছে সেটার উপর বেশ করে আপনি বলার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেশে আসলে আইনের শাসনটা খুব বেশি দরকার। আমরা কিন্তু 5ই আগস্টের পরে আমাদের যেসব শর্টফলগুলো আছে, এর ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমি বলবো যে আপ টু দ্য মার্ক না। এবং এই না থাকার কারণে যেটা হয়েছে, মব জাস্টিসের যেমন প্র্যাকটিস শুরু হয়েছে, এই মব জাস্টিস থেকে একটা বট বাহিনীর একটা মানে আমি যে এটার প্রচলনটা আসলে আমি বলবো যে তৈরি হয়েছে।
সব হচ্ছে যে একটা নির্বাচিত সরকার প্রথমেই যে কাজগুলো আসলে প্রায়োরিটি দিতে হবে এবং হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করা এবং সেটার জন্য আইনের শাসন ডেভেলপ করার জন্য যা যা করা দরকার আমি বলবো যে আপকামিং যে গভর্নমেন্ট আছে বিএনপি শাসিত যে সরকার আসতে চলছে তাদেরকে আসলে এটাকে অনেক বেশি আসলে আমি হচ্ছে প্রায়োরিটি দিয়েই এই জিনিসটাকে আসলে আমি বলবো সমূলে ধ্বংস করতে হবে। বিকজ যদি বট বাহিনী কিংবা আমি হচ্ছে মব জাস্টিসের কোনো ব্যাপার থাকে আমি বলবো যে এই দেশে কোনো আইনের শাসন আসলে প্রতিষ্ঠা হওয়ার সুযোগটা থাকবে না। ভিন্ন মত দমে যাবে। ভিন্ন মত দমে যাবে। আমার একটা জিনিস আমি সবসময় বলতে চাই সেটা হচ্ছে সরকারে যেই থাকুক তাকে সমালোচনা ক্যারি করার মতো ক্যাপাবিলিটি মেন্টালিটি থাকতে হবে। বিকজ সমালোচনা যখন থাকবে তখন আপনার চেয়ারটা সুরক্ষিত করার জন্য আসলে সমালোচনা করা হবে। ভালো কাজের জন্য যেমন আলোচনা হবে, খারাপ কাজের জন্য সমালোচনা হবে। এইটাকে আপনাকে মেনে নিতে হবে। বিগত সময়ের যে সরকারগুলো ছিল গত 3-4 টার্ম ধরে সেই সরকারগুলো আসলে সমালোচনাগুলো অ্যাকসেপ্ট করতে পারছে না, ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করতে পারছে না কিংবা সরকার প্রধান যিনি ছিলেন ওনার আশেপাশে উনি যাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন হয়তো তারা কখনো আসলে সমালোচনার ব্যাপারগুলো ওনার কাছে হয়তো তুলেই ধরা হতো না। তো সব কিছু মেনে হচ্ছে যে আমি বলবো যে তারেক রহমানের নেতৃত্বে যদি এই দেশে পরবর্তী সরকার আমরা পেয়ে যাই এবং ওনাকে আমি বলবো যে বিগত দিনের সরকারগুলোর যেই ভুলগুলো আসলে করেছে সেই ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। পুনরাবৃত্তি হলে আসলে শুধুমাত্র দলের ক্ষতি হবে না, ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশ কোনো ক্ষতির কারণ হোক, ভবিষ্যতের বাংলাদেশ কোনো অন্ধকারে নিপতিত হোক। আমরা চাই বাংলাদেশ আলোকিত হোক, আরও বেশি আলোর মধ্যে থাকুক, এগিয়ে যাক উন্নয়নের মধ্যে দিয়ে, গণযাত্রার মধ্যে দিয়ে, গণতন্ত্রের মধ্যে দিয়ে। কামরুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে দর্শক, আমরা এতক্ষণ ধরে রাজনীতির বিশেষ বিষয় বা বিজয়ের নেপথ্যের যে কারণগুলো বা ধরেন হচ্ছে একদম পেছনের কারণ, ভালো দিক মন্দ দিক সব কিছু মিলে আলোচনা করছিলাম। আমরা এটাও বলছিলাম আমরা চাই না, বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ চায় না বাংলাদেশ অন্ধকারে চলে যাক। এখন এআইয়ের যুগ, এখন চ্যাটজিপিটির যুগ। এই সময়ে যদি এসে আমাদের মব বা গণতন্ত্রহীনতার পথে চলতে হয় তাহলে তার চেয়ে দুঃখের আসলে কিছু হতে পারে না। কামরুল ভাই বলছিলেন যে ধরেন ভিন্ন মতকে প্রাধান্য দেওয়ার কথা, ভিন্ন মতকে আলোকিত করার কথা। ভিন্ন মতের বিষয়গুলো যখন সুরক্ষিত হবে তখন রাজনৈতিক সরকার যিনি আসবেন তার চেয়ারটা সুরক্ষিত হবে, আরও বেশি সমৃদ্ধ হবে। এই বিষয়ক একটি মতামত ঢাকা পোস্টে প্রকাশিত হয়েছে। ইমতিয়াজ মাহমুদের এই মতামত আপনারা পড়লে এই বিষয়ে বিশদ জানতে পারবেন। দর্শক, আবারও জানাচ্ছি, আমরা ঢাকা পোস্ট শুরু থেকেই নির্বাচনের যে বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের শুরু থেকে আছি। আপনারা dhakapost.com/parliament-election এই সাইটে একটি বিশেষ আয়োজন দেখতে পাবেন। সেই আয়োজনের সাথে আপনারা থাকবেন, আর তার সাথে ফেসবুক লাইভও আমরা যুক্ত থাকবো। ধন্যবাদ সবাইকে।